দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভৌত বিজ্ঞান মডেল প্রশ্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 1, 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আসলে এই প্রশ্নটি স্কুলের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, প্রশ্ন সেট 1 আর ভৌত বিজ্ঞানের বেসিক নলেজ আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে আসলে কোন প্রশ্নটা পড়লে তুমি সেই প্রশ্নটা বুঝতে গেলে কি কি দরকার পড়বে সেই ডিটেলস তোমাদের বিশ্লেষণ করে দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। এখানে দেখা যাচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এভাবে টোটাল যে পূর্ণাঙ্গ প্রশ্ন তোমার এখানে এক এক করে সম্পূর্ণটা দেওয়া আছে। তোমার আমি দুটো প্রশ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। এরপর আমি একটু বড় করে দেখি। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। এটা 7 মার্ক, 7টি প্রশ্ন এখানে আছে দেখতে পাচ্ছ। 2 নম্বর হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। এখানে 9 মার্ক। এখানে প্রতিটা প্রশ্নে 1 মার্ক করে এবং 3 সি, গ্রুপ সিতে আছে 2 মার্কের 3টি প্রশ্ন, 3 দুগুণ 6 মার্ক। পাশে বিকল্প প্রশ্ন আছে এবং 4 নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রতিটা প্রশ্নে 3 মার্ক করে 6টি প্রশ্ন। তো এই টোটাল প্রশ্নে আমি বিশ্লেষণ সহ উত্তর দেবো। প্রথমেই 1 নম্বর যে গ্রুপ এ, কোনো গ্যাসের অণু অক্সিজেনের অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী হলে গ্যাসের আণবিক গুরুত্ব কত? তাহলে এটা যদি আমি উত্তরটা দেখি তাহলে তোমার উত্তরটা দেখতে পাবে যে পূর্ণাঙ্গ প্রশ্ন আগে এ নম্বরে, সেটা দেখে নিলাম। এবার উত্তরটা দেখতেছি, ঠিক আছে? তাহলে আমরা উত্তরটা 1 নম্বর, কোনো গ্যাসে অণু অক্সিজেনের অণু সাপেক্ষে 1.5 গুণ ভারী, আণবিক গুরুত্ব কত? এটা হচ্ছে আণবিক গুরুত্ব হচ্ছে 32। অর্থাৎ প্রশ্ন অনুযায়ী গ্যাসের আণবিক ভর 1.5 × 32। তো 1.5 × 32 সমান 48। সুতরাং গ্যাসের আণবিক গুরুত্ব 48। তাহলে সঠিক উত্তর হবে 48, যেটা সি নম্বরের উত্তরে আছে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোন পদার্থটি তাপীয় পরিবাহিতা তাপের পরিবহন সর্বনিম্ন? তো এখানে সেটা হচ্ছে কি উত্তর হবে পারদ। রূপা, লোহা এবং হীরে তাপের ভালো পরিবাহক, পারদের তাপ পরিবাহিতা তুলনামূলকভাবে কম। তাহলে উত্তর হবে পারদ। এরপরে কোন পদার্থের রোধাঙ্কের একক হলো? কোনো পদার্থের রোধাঙ্কের এককটা কি? রোধাঙ্কের একক হচ্ছে দৈর্ঘ্য, ওহম ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ ওহম সেন্টিমিটার। তাহলে এখানে সিতে আছে। এরপরের প্রশ্ন হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা বলতে যত পরিমাণ তড়িৎ শক্তি বোঝায় তার মান কত? 1 কিলোওয়াট ঘন্টা যত পরিমাণ তড়িৎ শক্তি, যেমন 1 কিলোওয়াট 1000 ওয়াট, 1 আওয়ার 3600 সেকেন্ড। অর্থাৎ শক্তি হচ্ছে ক্ষমতা ইন্টু সময়। তো 1000 × 3600 3.6 × 10⁶। অর্থাৎ এটা আছে কোথায়? এটা আছে ডি নম্বরের উত্তরে। তারপরের প্রশ্ন হচ্ছে গিয়ে হলো গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সমপ্রবাহ পাঠালে তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবহন করে কি? তড়িৎ পরিবহন করে হচ্ছে তোমার ক্যাটায়ন ও অ্যানায়ন। এটা ডি নম্বরের উত্তর হবে, অর্থাৎ এখানে ডি হবে উত্তর। এরপর 6 নম্বরের প্রশ্ন, 1-এর 6, নেসলা দ্রাবকের সঙ্গে অ্যামোনিয়া দ্রবণ মেশালে যে পদক্ষেপ পড়বে তার রং কি? তার রং হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে নেসলা দ্রাবক বিক্রিয়া করে বাদামি রঙের পদক্ষেপ সৃষ্টি করে। তাই উত্তর হবে বাদামি, ডি, যেটা ডিতে আছে। এরপর পরের প্রশ্ন হচ্ছে ব্রোঞ্জের উপাদান কপার এবং টিন। ব্রোঞ্জ হলো তামা, যেটা কপার, এবং টিন স্টানাম এর সংকর ধাতু, অর্থাৎ সঠিক উত্তর কপার এসএন, অর্থাৎ বি নম্বরের উত্তর। তো আমরা প্রথমে 1 নম্বরের প্রশ্ন উত্তর দেখে নিলাম। এবার গ্রুপ বি, এইচটিভিতে কোনটি অণুর সংখ্যা কম? 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস না 2 লিটার হাইড্রোজেন গ্যাস? আমরা যদি পুরো প্রশ্নটা একবার দেখে আসি, এই পুরো প্রশ্নটা এভাবে দেখিয়ে দিলাম। এরপরে 1 নম্বরের প্রশ্নের উত্তর। এইচটিভিতে তাহলে হাইড্রোজেন আণবিক ভর 2 গ্রাম, অতএব 2 গ্রাম হাইড্রোজেন সমান 1 মোল। এইচটিভিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। সুতরাং 2 লিটার হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা হবে 2/22.4, 0.089। সুতরাং 2 লিটার হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা কম। এটা কত? 2 লিটার হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা কম। এরপরে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো ওয়াট পার মিটার পার কেলভিন, ওয়াট প্রতি মিটার প্রতি কেলভিন। ঘরের উষ্ণতার কাছাকাছি অঞ্চল দিয়ে তাপ পরিবাহিতা হওয়ার প্রধান উপায় ইলেকট্রন সঞ্চালন। এটা সত্য না মিথ্যা? এটা যদি বলে এটা হচ্ছে ঘরের উষ্ণতা তাপ পরিবহন প্রধানত পরিচালনের মাধ্যমে ঘটে, ইলেকট্রন সঞ্চালনের মাধ্যমে নয়, কাজে এটা মিথ্যা। এরপরের প্রশ্ন
পরের প্রশ্ন হচ্ছে এসআইতে তড়িৎ ক্ষমতার একক কি? এসআইতে তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। শক্তির অপচয় রোধ করতে কোনটির ব্যবহার বেশি যুক্ত? সিএফএল নাকি এলইডি না ভাস্বর ল্যাম্প? লেড সবচেয়ে কম বিদ্যুৎ খরচ করে এবং শক্তির অপচয় কম হয়। হ্যাঁ, উত্তর হবে তাহলে লেডের ব্যবহার বেশি যুক্ত। এরপরের প্রশ্ন হচ্ছে জলের তড়িৎ ক্যাথোডে কী গ্যাস পাওয়া যায়? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম তর্জনী কী নির্দেশ করে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। জলের তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে কী গ্যাস পাওয়া যায়? জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার একটি মৃদু তড়িৎ বিশ্লেষণ সংকেত লেখো যা একটি যৌগ। একটি মৃদু তড়িৎ বিশ্লেষণ সংকেত হলো অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষণ যৌগ যার সংকেত CH3COOH। এরপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম ও চিহ্ন লেখো। এটা হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের সংকেত। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার ইউরিয়ার একটি প্রচলিত ব্যবহার লেখো। ইউরিয়া কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহৃত হয়। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম, এটা হচ্ছে কি লোহা। বক্সাইটের সংকেত কি? বক্সাইটের সংকেত হচ্ছে Al2O3 2H2O, অর্থাৎ 2 অণুযুক্ত জল। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 3 নম্বর গ্রুপ সি। হ্যাঁ, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এটা 2 নম্বর প্রশ্ন। লেন্জের সূত্র শক্তি সংরক্ষণে একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো। তাহলে আমরা যদি দেখি পুরো প্রশ্নটা একবার দেখে আসি, এবার উত্তরটা দেখি। লেন্জের সূত্র হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক সর্বদা এমন হয় যাতে তা উৎপাদক কারণের বিরোধিতা করে। যদি আবিষ্ট তড়িৎ প্রবাহের উৎপাদক কারণে বাধা না দিত তাহলে কোনো কাজ না করে ক্রমাগত শক্তি উৎপন্ন হতো, কিন্তু বাস্তবে শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না। তাই আবিষ্ট প্রবাহের উৎপাদক কারণকে বাধা দিয়ে শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে। অর্থাৎ লেন্জের সূত্র শক্তি সংরক্ষণ নীতি একটি বিশেষ রূপ। এরপর পরের প্রশ্ন, বাড়ির ওয়ারিং সমান্তরাল সমবায় করা হয় কেন? আমরা যদি দেখি বাড়ির ওয়ারিং সমান্তরাল সমবায়, বৈদ্যুতিক সংযোগ সমান্তরাল সমবায় করা হয় কারণ প্রতিটি যন্ত্র সমান বিভবে পার্থক্য বা একটি যন্ত্র নষ্ট হলে অন্য যন্ত্রগুলো কাজ করতে থাকে। প্রতিটি যন্ত্র আলাদাভাবে চালু বা বন্ধ করা যায়। এই কারণে বাড়ির ওয়ারিং সমান্তরাল সমবায় করা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে কি ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে বিজারণ ব্যাখ্যা করো। ধাতুর আকরিক সাধারণত ধাতুর অক্সাইড হয়। আকরিক থেকে অক্সিজেন অপসারণ করে বিশুদ্ধ ধাতু পাওয়া যায়। অক্সিজেন অপসারণকে বিজারণ বলে। উদাহরণ হচ্ছে ফেরিক অক্সাইড থেকে আয়রন উৎপাদন, তো Fe2O3 আর এর সাথে কার্বন মনোঅক্সাইড বিক্রিয়া করে আয়রন এবং কার্বন ডাইঅক্সাইড। এখানে ফেরিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়েছে, তাই এটি বিজারণ। পরের প্রশ্ন হচ্ছে ধাতুর আকরিক থেকে সমুদ্রগামী জাহাজের ইস্পাতের খোলের সঙ্গে ম্যাগনেসিয়াম ব্লকযুক্ত করে রাখা হয় কেন? সমুদ্রের নোনা জলে ইস্পাত সহজে ক্ষয়প্রাপ্ত হয়। ম্যাগনেসিয়াম লোহার চেয়ে বেশি সক্রিয় ধাতু, তাই ম্যাগনেসিয়াম আগে জারিত হয় এবং ইস্পাতকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। এই পদ্ধতি বলে উৎসর্গী সুরক্ষা। পরের প্রশ্ন হচ্ছে লেড অ্যাসিটেট দ্রবে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠালে যা ঘটে তা ভৌত পর্যবেক্ষণ ও সমীকরণ সহ লেখো। তাহলে লেড অ্যাসিটেট দ্রবে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রবাহিত করলে কালো রঙের অদক্ষেপ সৃষ্টি হয়। এই ফলে অদক্ষেপ হলো লেড সালফাইড। রাসায়নিক সমীকরণ হচ্ছে লেড অ্যাসিটেট যোগ হাইড্রোজেন সালফাইড, লেড সালফাইড এবং অ্যাসিটিক অ্যাসিড। এরপরের প্রশ্ন হচ্ছে অথবা নাইট্রোলিন প্রস্তুতির শর্ত বিক্রিয়ার সমীকরণ লেখো। প্রস্তুতির শর্ত: উচ্চ তাপমাত্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস প্রায় ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইডের উপর নাইট্রোজেন গ্যাস প্রবাহিত করলে নাইট্রোলিন উৎপন্ন হয়। রাসায়নিক হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড যোগ নাইট্রোজেন, ক্যালসিয়াম সায়ানাইড যোগ কার্বন। এখানে CaCN2 হলো নাইট্রোলিন। এরপরের প্রশ্ন হচ্ছে গ্রুপ ডি এর প্রশ্ন। এখানে গ্রুপ ডিতে টোটাল 6টি প্রশ্ন অথবা সহ আছে। আমরা 6টি প্রথম প্রশ্নটি যদি দেখি, 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পুনঃবিয়োজিত করলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা ও STPতে আয়তন কত লিটার হবে নির্ণয় করো। তাহলে রাসায়নিক সমীকরণ ক্যালসিয়াম কার্বন সমান ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড। এখানে ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর নির্ণয়। ক্যালসিয়াম কার্বনেট মোলার ভর হচ্ছে 100 গ্রাম। ধাপ: ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা নির্ণয় করো। মোল অফ ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 20/100 অর্থাৎ 0.2। সমীকরণ 1 মোল ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ 0.2 মোল ক্যালসিয়াম কার্বনেট 0.2 মোল কার্বন ডাইঅক্সাইড। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা 0.2 মোল। এবং ধাপ 3 কি? স্টেপ STPতে কার্বন ডাইঅক্সাইড আয়তন নির্ণয়। STPতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, তাই 0.2 গুণ 22 অর্থাৎ 4.4। তাহলে উৎপন্ন
কার্বন ডাইঅক্সাইড আয়তন 4.48 লিটার। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, হাইড্রোজেন পারঅক্সাইড বিদ্যুৎ হয় জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সমতা সমীকরণটি লেখো এবং 6.8 গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড পূর্ণ বিয়োজন উৎপন্ন অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করো। এরপর যদি আমি দেখি হাইড্রোজেন পারঅক্সাইড বিয়োজনের ফলে জল 2 অণু এবং অক্সিজেন আসে। তা হাইড্রোজেন পারঅক্সাইড মোলার ভর 2 × 1 + 2 × 16 অর্থাৎ 34 গ্রাম। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের মোল সংখ্যা হচ্ছে 6.8/34 অর্থাৎ 0.2। তা হাইড্রোজেন পারঅক্সাইডের মোল 0.2। সমীকরণ অনুযায়ী 2 মোল হাইড্রোজেন পারঅক্সাইড সমান 1 মোল অক্সিজেন। অতএব 0.2/0.1 উৎপন্ন অক্সিজেনের মোল সংখ্যা হচ্ছে 0.1 মোল। পরের প্রশ্ন হচ্ছে কি, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা এবং মাত্রিক বিশ্লেষণ করে এসআই একক নির্ণয় করো। তাহলে এই সংজ্ঞা: কোনো পদার্থের একক ক্ষেত্রফল বিশিষ্ট পৃষ্ঠের দুই পাশে একক তাপমাত্রা পার্থক্য থাকলে একক সময় যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকে তাপ পরিবাহিতাঙ্ক বলে। তাপ পরিবহন সূত্র হচ্ছে কিউ সমান এ কে এ থিটা টি ডিভাইডেড এক্স। এখানে কিউ হচ্ছে তাপ আর কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, এ হচ্ছে ক্ষেত্রফল, তাপমাত্রার পার্থক্য হচ্ছে থিটা, আর এক্স হচ্ছে দৈর্ঘ্য, অতএব কে সমান থিটা এক্স ডিভাইডেড এ থিটা টি। এরপর এসআই একক: কিউ এর একক হচ্ছে জুল, এক্স এর একক হচ্ছে মিটার, এ এর একক হচ্ছে মিটার স্কোয়ার, থিটার একক হচ্ছে কে এবং টি এর একক হচ্ছে এস, অতএব কে সমান ওয়াট পার মিটার পার কেলভিন। এসআই একক হচ্ছে এটা। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন হচ্ছে তোমার তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য উল্লেখ করো। তাই তাপীয় রোধ এবং তড়িৎ রোধ, ঠিক আছে। তা আমরা যদি দেখি তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য: তাপ প্রবাহে বাধা দেয় তাপীয় রোধ, আর তড়িৎ প্রবাহে বাধা দেয় একক কে ডাব্লিউ কেজি পার ওয়াট এবং একক হচ্ছে ওহম। তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভরশীল, বিভব পার্থক্যের উপর নির্ভরশীল। সূত্র আর সমান এক্স ডিভাইডেড কে এ, এখানে আর সমান রো আই ডিভাইডেড এ। এরপর পরের প্রশ্ন যাব আমরা। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হচ্ছে তোমার সমান্তরাল সমবায়। তিনটি রোধ R1 R2 R3 থাকলে তাদের তুল্য রোধ কত হবে নির্ণয় করো। তাহলে ধরি তিনটি রোধ R1 R2 R3 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। সমান্তরাল সমবায়ে প্রত্যেক রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান। ধরা যাক বিভব পার্থক্য হচ্ছে ভি। তাহলে প্রথম রোধের আমরা যদি এটা একটু ছবি এঁকে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে তোমরা যেন সুবিধা হবে। তাহলে ছবিটা তিনটি রোধ আমরা যদি সমান্তরাল সমবায়ে সাজাই, এই একটা রোধ, এই একটা রোধ এবং এই একটা রোধ। এটা একটা নির্দিষ্ট বিন্দুতে, তারপরে এখান থেকে যদি ব্যাটারি দেই, এখানে যদি চাবি দেই, তাহলে আমাদের হয়ে গেল একটা, এটা হচ্ছে R1, এটা R2, R3, এটা তিনটা সমবায় যে সমান্তরাল সমবায় রোধ আছে। তো তিনটি রোধ R1 R2 R3। তাহলে এখন যদি আমরা এটাকে সমান্তরাল সমবায় প্রত্যেক রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, অর্থাৎ এইখানে আর এইখানে কিন্তু ধরা যাক বিভব পার্থক্য ভি, এটা যদি ভি ধরি তাহলে প্রথম রোধের প্রবাহিত তড়িৎ প্রবাহ হচ্ছে I1 সমান V/R1। তাহলে I1, দ্বিতীয় রোধের প্রবাহিত যেটা রোধ হচ্ছে I2 সমান V/R2 এবং তৃতীয় রোধের হবে I3 সমান V/R3। মোট তড়িৎ প্রবাহ হবে I সমান I1 প্লাস I2 প্লাস I3, সবগুলো যোগ করে দিলে I1 মান V/R1, I2 মান V/R3, I3 এর মান V/R3, ঠিক আছে। তবে যদি সমান্তরাল সমবায় তুল্য রোধ আর হয় তবে ওহমের সূত্র যে I সমান V/R, অর্থাৎ V/R সমান V/R1 প্লাস V/R2 প্লাস V/R3, উভয় পাশে ভি দ্বারা কেটে দিলে তাহলে থাকে কি, তাহলে দেখা যাচ্ছে 1/R সমান 1/R1। এটা সমান্তরাল সমবায় তুল্য রোধের সমীকরণ হচ্ছে নিয়ে 1/R সমান R2, অর্থাৎ এখানে তোমার লসাগু করে ক্যালকুলেশন করে R সমান R1 R2 R3 ডিভাইডেড R1 প্লাস R1 R2 প্লাস R3 R4 প্লাস R3 R1। সুতরাং সমান্তরাল সমবায় তিনটি রোধের তুল্য মানের রোধ হবে এটা, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে একটি তড়িৎ কোষের EMF 5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 1 ওহম তড়িৎ কোষটির 4 ওহমের একটি রোধের সঙ্গে যুক্ত করলে 42 সেকেন্ড সময় রোধে কত তাপ উৎপন্ন হবে। তো আমাদের EMF মানে 5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 1 ওহম, বাহ্যিক রোধ 4 ওহম, সময় টি। তাহলে বর্তনী তড়িৎ প্রবাহ নির্ণয় করতে মোট রোধ R প্লাস R, অর্থাৎ
5 ওহম। ওহমের সূত্র অনুযায়ী I সমান E/R প্লাস আর, স্মল আর ক্যাপিটাল আর, অর্থাৎ 5/5। উৎপন্ন হচ্ছে 1 এম্পিয়ার। উৎপন্ন তাপ হবে জুলের সূত্র E সমান I স্কোয়ার RT। তাই I হচ্ছে 1 স্কোয়ার, R হচ্ছে 4 এবং T হচ্ছে 42, অর্থাৎ 168 জুল। তো উৎপন্ন তাপ হচ্ছে 168 জুল। এরপর পরের প্রশ্ন হচ্ছে ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্র দুইটি লেখো। তো ফ্যারাডের প্রথম সূত্র, কোনো বর্তনীর সঙ্গে যুক্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলে বর্তনী আবেশ ও তড়িৎচালক বল উৎপন্ন হয়। ফ্যারাডের দ্বিতীয় সূত্র, আবেশ ও তড়িৎচালক বলের মান চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হারের সমানুপাতিক, অর্থাৎ E সমান is proportional to d∅dt। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার অসরল পদে নাইট্রিক অ্যাসিড শিল্প উৎপন্ন রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। তো অসরল পদ্ধতিতে অ্যামোনিয়া জারণ হচ্ছে 4টা অ্যামোনিয়ার সাথে 2টা অক্সিজেন বিক্রিয়া করলে নাইট্রিক অক্সাইড এবং জল উৎপন্ন হয়। ধাপ 2, নাইট্রিক অক্সাইড জারণ। নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করলে দেখা গেছে তোমার নাইট্রিক অ্যাসিড উৎপাদন হয়। এই হচ্ছে তোমার প্রয়োজনীয় বিক্রিয়া। এবার তড়িৎ লেপনের মূল উদ্দেশ্য কি? কোনো ধাতুতে সোনার প্রলেপ দিতে গেলে ক্যাথোড এবং অ্যানোড হিসেবে কী কাজ করে? তাহলে তড়িৎ প্রলেপের মূল উদ্দেশ্য ধাতুকে ক্ষয় থেকে রক্ষা করা, ধাতুর সৌন্দর্য বৃদ্ধি করা, ধাতুর স্থায়িত্ব বৃদ্ধি করা। সোনার প্রলেপ দেওয়ার ক্ষেত্রে যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে সেটি হবে ক্যাথোড, বিশুদ্ধ সোনার পাত হবে অ্যানোড। ঠিক আছে, তো এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক আয়োজন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে, পরিষ্কার বলবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।